আহানকে জড়িয়ে ধরে অদ্ভুত শান্তি লাগা কাজ করে তোরার মনে। নিজেকে সুরক্ষিত লাগে বুকটার মাঝে। চিকন আঙ্গুলের হাতটা আহানের খোঁচা খোঁচা দাড়ি আবৃত গালটাতে রেখে আলতো স্পর্শে ছুঁয়ে দিয়ে আবারও আহানের বুকে মাথা রাখলো। হোক না একটু ছলনা করে বা ঘুমের ঘরে, তাতে যদি হৃদয়ে প্রশান্তি জোড়ানো স্পর্শ পাওয়ার সৌভাগ্য মেলে, তাতে ক্ষতি কি? উষ্ণ মৌসুমে সকালের হালকা ঠান্ডা বাতাসে, পর্দার ওড়াউড়ি আর পাখিদের কিচিরমিচির কলধ্বনিতে ঘুম হালকা হয়ে এলো আহানের। চোখ খুলে তাকাতেই রোদের নরম আলোতে চোখ মুখ কুঁচকে এলো। ঘুম ঘুম চোখে উঠে বসে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 9টা বেজে 15 মিনিট। বেশ বেলা করে ঘুমিয়েছে সে। ভার্সিটি থাকলে এত বেলা করে ওঠা হয় না। রাইমা শ্বশুরবাড়ি থেকে মেহমান আসার খবরটা তাকে কালই দিয়েছে বাবা। এ ব্যাপারে আলোচনা করে সে ভার্সিটির অফিসিয়াল সাইডে মেল করে আজকের অনুপস্থিতি থাকার ব্যাপারটা জানিয়েছে। ঘাড় ঘুরিয়েই দেখলো ঘরটা ফাঁকা, তোরা নেই। পাশের বেডসাইড টেবিলেই কফির মগটা রাখা। আহানকে বিরক্ত করার মতো সকল কাজ মেয়েটা করলেও তার সাথে আরো একটা কাজও অনেক ভালো মতোই করে। আহানের সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা থেকে শুরু করে তার টাইম টু টাইম কফিটাও তোরাই দেয়, যার কারণে ইদানিং নিজের কিছুই করা লাগে না আহানের। ফ্রেশ হয়ে এসে কফির মগটা হাতে নিয়ে কাপে চুমুক দিয়ে বারান্দায় গেল। এক হাতে দড়ি নিয়ে আবারও কালকের মতো লাফাচ্ছে তোরা। উদ্দেশ্য তার দোলনা বানানো। ব্যাস, অনেক হয়েছে। খাম্বা গাছটা পেয়েছেটা কি? হ্যাঁ, আজ তোরা দোলনা বেঁধেই ছাড়বে। দড়িটা গুছিয়ে হাতে নিয়ে ওড়না পেঁচালো কোমরে। 2 হাত দিয়ে গাছটা আঁকড়ে ধরে উপরে উঠতে লাগলো। এতক্ষণ বেশ কৌতূহলী দৃষ্টিতে চেয়ে তুরার কাজকর্ম দেখছিল আহান। এবার তুরাকে গাছে উঠতে দেখেই ভুরু কুঁচকে এলো। কফির মগটা রেখে নিচে নেমে এলো। আহানকে এভাবে নেমে বাইরের দিকে যেতে দেখে আমেনা খাতুন বলেন, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ দাদু ভাই? বাড়িতে একটা বাদর এনে রেখেছ, ওইটার বাদরামি থামাতেই যাচ্ছি বলেই না দাঁড়িয়ে বেরিয়ে গেল আহান। তোরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে গাছের সব চাইতে নিচু ডালটাই উঠতে পেরেছে। ব্যাস, এবার দড়িটা বাঁধতে পারলেই তার কাজ শেষ। গাছের মোটা ডালটাতে দড়িটা বাঁধা হলেই তোরা আনন্দে খিলখিল করে ওঠে। এবার সে মহা আনন্দে দোলনাতে চড়তে পারবে। কিন্তু তোরার এই আনন্দ বেশিক্ষণ ধরল না। নিচে তাকাতেই যেন মাথাটা চক্কর দিল। দোলনা বাঁধার জন্য হই হই করে গাছে তো উঠে গেল, এখন নামবে কি করে? নিচে তাকালেও তো মাথা ঘুরছে। এখান থেকে পড়লে নিশ্চিত ঠ্যাং দুটো ভাঙবে। 2-1বার পা নামিয়ে নামার চেষ্টা করলেও ব্যর্থ হলো। তোরার বেশ কান্না পাচ্ছে। নামবে কি করে সে এখান থেকে? কি হলো, বাদরের মতো লাফঝাপ করে উঠে তো গেলে, এখন নামো। চিরচেনা পুরুষালী গলার আওয়াজে তোরা এদিকে ওদিকে তাকিয়ে দেখলো আহান একদম তার সামনের আম গাছটাতে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে। আহানকে দেখে তোরার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। একে তো গাছ থেকে নামতে পারছে না, আর নামলেও এই বজ্জাতটা যে কি করবে তা ভেবেই ঘাম ছুটে যাচ্ছে তার। কি হলো, নামছো না কেন? প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো ধমকে উঠল আহান। তোরা খানিকটা কেঁপে উঠে গাছের ডালটা শক্তপোক্ত করে ধরল। নিচে তাকাতেই আবারও মাথাটা কেমন যেন ঘুরে উঠল। এবার তোরার নিজের ওপরই রাগ হচ্ছে। কোন দুঃখে গাছে উঠতে এসেছিল? চুমকি বলেছিল দারোয়ানকে দিয়ে বাঁধিয়ে নিবে, তাও যেন কেন যে পাকনামিটা করতে গেল। আপনি এখানে কেন এসেছেন? প্রত্যুত্তরের বদলে উল্টো প্রশ্ন নিজেই করলো তোরা। তোমাকে দেখতে এসেছি স্টুপিড, দাঁতে দাঁত ঘেঁষিয়ে বলল আহান। তোরা শুকনো ঢোক গিলে বলল, আপনি এখান থেকে যান, তোমাকে নামতে বলেছি না? আবার হ্যাঁ, নামছি তো, এত চেঁচামেচি করার কি আছে? আজব, সকালবেলা সকালে বাদরের মতো গাছে উঠে বসে আছো, আবার বলছো চেঁচামেচি করছি। নামো তুমি, আজকে বাদরামি বের করছি। আহানের ধমকানিতে তোরা বোকা বোকা মুখ করে বলল, স্বামী আপনি রেগে যাচ্ছেন কেন গো? সকাল সকাল এত মাথা গরম করলে তো অ্যাসিডিটি হয়ে যাবে। শ্যাট আপ, লাস্ট বারের মতো বলছি, তুমি নামবে নাকি আমি আসব? তোরা চুপচাপ এক হাতে ডালটা আঁকড়ে ধরে ড্যাব ড্যাব করে চেয়ে রইল।
আহান শান্ত কণ্ঠে টেনে টেনে বলল, বাইরে থেকে দেখা যাচ্ছে একটা ধিঙ্গি মেয়ে গাছে উঠে বসে আছে। দৃশ্যটা কেমন দেখায় ভাবতে পারছো? আহানের ধিঙ্গি বলা শুনে তোরা মুখ ফুলিয়ে নিল। তোরার বিপরীত দিকেই দাঁড়িয়ে আছে আহান। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে উল্টো পথে হাঁটা ধরল। আহানের যাওয়ার দিকে চেয়ে তোরা এক হাতে ডালটা ধরে নামতে গেলে ভারসাম্য হারিয়ে ধড়াম করে ডাল ভেঙে পড়ল মাটিতে। মৃদু আর্তনাদ করে উঠল তোরা। চোখ জোড়া চিকচিক করে উঠল অশ্রুবিন্দুতে। আহান অদূরেই ছিল, দৌড়ে এসে সামনে হাঁটু গেড়ে বসে বলল, শান্তি হয়েছে? হয়েছে শান্তি? একটা না একটা ব্লান্ডার না করলে তোমার হয় না। অশ্রু সিক্ত চোখে কান্না ভেজা গলায় তোরা বলল, আমি তো ইচ্ছে করে পড়িনি, ডাল ভেঙে গেল। চোখে মুখে ভীষণ বিরক্ত নিয়ে আহান হাতটা বাড়িয়ে দিল। তোরা এক হাত এগিয়ে খামচে ধরল আহানের হাত। পড়ার সময় পাটা বেঁকে গিয়েছিল বলে ব্যথায় টনটন করছে। গোড়ালির দিকটা লাল হয়ে গেছে। আহানের হাত শক্ত করে ধরে দাঁড়ালেও হাঁটতে নিলেই হোঁচট খেল। আহান রেশপূর্ণ দৃষ্টিতে চেয়ে কোলে তুলে নিল তোরাকে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে রইল তোরা। আহান তোরাকে নিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকলো। তোরাকে আহানের কোলে দেখে সবাই হতভম্ব হলেও তোরার চোখ মুখ কান্না ভেজা আর এলোমেলো অবস্থায় দেখে কপালে ভাঁজ পড়ল সবার। রাইমা কেবলই সিঁড়ি বেয়ে নামছিল। আহানকে এভাবে হন্তদন্ত হয়ে তোরাকে কোলে নিয়ে আসতে দেখে আতকে উঠে দ্রুত পায়ে ছুটে এসে বলল, এ কি ভাই, তোরার কি হয়েছে? ও কাঁদছে কেন? আর ওকে তুলে এনেছিস কেন? কি হয়েছে ওর? রাইমার একদমে করা প্রশ্নগুলোর উত্তর দিল না আহান। এগিয়ে গিয়ে তোরাকে সোফাতে বসিয়ে বলল, সেসব পরে শুনিস, আগে ফ্রিজ থেকে আইস কিউব আনাপি। আহানের কোলে তোরাকে দেখে আমেনা বেগম মনে মনে আশ্চর্যজনকভাবে খুশি হলেও পর মুহূর্তেই আটকে ওঠে। ব্যথায় কাতর হাঁটুতে ভর দিয়ে উঠে এসে তোরার পাশে বসে বলেন, কি হয়েছে দাদু ভাই? একটু আগেও তো ভালো ছিল। পায়ে কি হলো নাত বইয়ের? কি আর হবে, না একদণ্ড নিজে স্থির হয়ে বসে, না অন্যকে স্বস্তি দেয়। বাদরামি করে গাছে উঠে পড়ে গিয়ে পা মচকেছে। তোরার ডান পাটা সন্তর্পণে টি টেবিলের ওপরে তুলে রাখতে রাখতে ব্যস্ত স্বরে বলল আহান, এই নে আইস কিউব। বলেই বাটিতে রাখা কয়েকটা বরফ আর একটা কাপড় এগিয়ে দিল আহানের সামনে। আহান পাতলা কাপড়টার মাঝে বরফের টুকরো রেখে পেঁচিয়ে খুব যত্ন সহকারে ধরল তোরার পায়ের গোড়ালিতে। বাবু, কি হয়েছে বইয়ের? রাইমা বলল, পায়ে ব্যথা পেয়েছে নাকি? রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো মিনু আর রুবি। বাড়িতে মেহমান আসা উপলক্ষে রান্নাঘর জুড়ে বেশ ব্যস্ততা আজ। তাই রুবি আর চুমকির সাথে মিনুও হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছিল। রাইমা তোরার কথা বলা বরফ আনতে গেলে তারাও চিন্তিত হয়ে বেরিয়ে আসে রাইমার পিছু পিছু। পাটা তো অনেকখানি ফুলে গেছে, কি করে হলো এসব তোরা? রুবির কথার পৃষ্ঠে তোরা চুপচাপ তাকিয়ে থাকায় উত্তর হিসাবে দিল। আহান পায়ে বরফ চাপতে চাপতে বলল, গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এক লাইনেই উত্তর দিয়েই প্রসন্ন হলো সে। কিন্তু প্রসন্ন হলো না তোরা। সে কি ইচ্ছে করে পড়ে গেছে নাকি? ডালটা তো একাই ভেঙে গেল। সে কি বলেছিল, ডাল তুই ভেঙে পড়, সাথে আমাকেও ফেল? অত্যন্ত বজ্জাত লোকটা। তার উপরে পায়ে বরফ চাপায় ভীষণ যন্ত্রণাও করছে, কিন্তু একটা টু শব্দও করার সাহস হচ্ছে না। একবার পাটা সরিয়ে সরিয়ে নিতে নিলেই চোখ রাঙানো খেয়েছে আহানের। কি যে করো তুমি বউ, সবসময় ছোটাছুটি। এই যে এখন মেহমান এসে দেখবে বাড়ির বউ পা ভেঙে বসে আছে, এসব কি ভালো দেখায়? মিনুর কথার প্রেক্ষিতে শুধু দীর্ঘশ্বাসই ফেলল রবি। তোরা চোখ ভরা পানি নিয়েই বলল, কিন্তু আমার তো পা ভাঙেনি ফুপু আম্মা, শুধু একটু মচকেছে। ও মা, দেখো মেয়ের কথা বলি, ঠাস ঠাস কথা না বলে একটু দেখে শুনে চললেও তো পারো। তোরা কিছু বলতে নিবে তার আগেই আহান বলে উঠল, স্প্রে করলে ব্যথা চলে যাবে, উঠতে পারবে তুমি? তোরা সামান্য ঘাড় নাড়িয়ে সম্মতি দিলেও উঠে এক পার বেশি এগোতে পারল না সে।
ব্যথাটা গোড়ালিতে হওয়ায় দাঁড়াতেও অক্ষম হলো। আহান ভীষণ বিরক্ত নিয়ে ওর দিকে চেয়ে স্টুপিড মেয়ে বলে বিড়বিড়িয়ে ভরা ডাইনিং রুমে মা, ফুপু, দিদুন কাউকে তোয়াক্কা না করেই তোরাকে আবারও কোলে তুলে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে এসে তোরাকে খাটের উপরে বসিয়ে ড্রয়ার থেকে স্প্রেটা বের করে পায়ে স্প্রে দিয়ে তোরার সামনে দাঁড়িয়ে বলল, দিস ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর থেকে যদি আর কোনো রকম পাকনামি করেছে তো আমার সে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। বলেই ঘর থেকে বেরিয়ে গেল আহান। তোরা আহানের যাওয়ার পানে হাঁ করে চেয়ে ভুরু কুচকে বলল, এমনিও আপনার চেয়ে খারাপ আর কেউ নাই গো, বজ্জাত বেটা মানুষ। বাথরুমের দরজা খুলে এক হাতে দেওয়ালে ভর দিয়ে এক পা উঁচিয়ে খুব আস্তে ধীরে বেরোলো তোরা। আস্তে আস্তে খাটের কাছে এসে বসে চুলের পানিগুলো মুছতে লাগলো। ঘড়ির কাঁটার স্থান ঠিক দুপুর একটা জানান দিচ্ছে। তুরার পায়ের ব্যথাটা অনেকটাই কমে এসেছে। সকালের পর আর ঘর থেকে বের হয়নি সে। হয়নি বলতে আহানি বের হতে দেয়নি। ওর খাবারে রাইমা এনেই দিয়ে গেছে উপরে। এতক্ষণ রাইমা ওর সাথেই ছিল, কিন্তু দুপুর হওয়ায় সেও গোসলে গেছে। মেহমান আসার সময়ও হয়ে এসেছে। কোথায় ভেবেছিল আজ মাকে সব রান্নায় সাহায্য করবে, উল্টো নিজেই পা তুলে বসে আছে খাটে। নিজের কাজের ওপরে নিজেরই রাগ হচ্ছে এখন তোরার। আসবো তোরা? নারী কণ্ঠের কথায় তোরা চুল মোছা থামিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল রুবি খাতুন দাঁড়িয়ে আছে। গালটা প্রসারিত করে হেসে তোরা বলল, মা হাসুন না, অনুমতি নেওয়ার কি আছে? অবশ্যই আছে, প্রত্যেকেরই প্রাইভেসি থাকে। যাই হোক, গোসল হয়েছে? কথা বলতে বলতে তোরার পাশে বসলো রুবি। জি মা, হয়েছে। পায়ে কি এখনো ব্যথা করছে? না মা, ঠিক আছে, শুধু হাঁটতে গেলে একটু চিনচিন করছে আর কি। কাল সকাল হতে এটুকু চলে যাবে। গেলেই ভালো। হ্যাঁ, যেটা বলতে এসেছি, তোমাদের বিয়ের তো অনেক দিনই হলো। বিয়ের পর তো নিয়ম অনুযায়ী তোমাকে কিছুই দেওয়া হয়নি, এটা নাও। বলেই তোরার হাতে একটা মোটা পাড়ের সোনালি সুতির কাজ করা খয়েরি রঙের শাড়ি তুলে দিল, যেটা রুবি আসা থেকেই তোরা লক্ষ্য করছিল। এটা কি মা? এই শাড়িটা তোমার দিদুন দিয়েছিল আমায় বৌভাতের দিন, সেই সূত্র অনুসারে এটা আমার তোমায় আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে তা তো জানোই, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। তোরা কোনো উত্তরহীনা রুবির কথা শুনছে। সে আবারও বলল, আজ রাইমার হবু শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। আহানের বিয়ের ব্যাপারটা সম্পর্কে তারাও অবগত। তুমি রাইমার ভাবি আর এই বাড়ির একমাত্র পুত্রবধূ, তাই আমি চাই আজ তোমাকে তারাও এই বাড়ির বউ বেশেই দেখুক। এই শাড়িটা আজ পরবে কেমন? ব্লাউজ আর পেটিকোট এর ভেতরেই আছে। মাপটা তোমার শরীরে বেমানান হবে না হয়তো। তোমার কোনো আপত্তি নেই তো? না মা, এ তো আমার সৌভাগ্য। এটাকে আমি আপনার আর দিদুনের আশীর্বাদ স্বরূপ নিলাম। অবশ্যই পরবো আমি। হাস্যোজ্জ্বল চেহারায় তোরার উত্তরে বেশ সন্তুষ্ট হলেন রবি, যেন এমনটাই আশা করেছিলেন। মিষ্টি হেসে তোরার কপালে মমতাময়ী একটা চুমু দিয়ে বলল, তুমি তাহলে তৈরি হয়ে নাও, আহানকে পাঠিয়ে একটু পর তোমায় নিচে নিয়ে যাবে, কেমন? ছেলের মতোই চাপা স্বভাবের রবি খাতুন। তোরাকে মনে মনে স্নেহ করলেও বাহিক্য ব্যবহারে তার প্রকাশ খুব কমই করে। আজ প্রথম শাশুড়ির কাছ থেকে মায়ের আদর পেয়ে তোরাও অনেক বেশি আপ্লুত হয়। প্রজ্বলিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রুবি খাতুন আর সময় ব্যয় না করে বেরিয়ে আসে। নিচে এখন অনেক কাজ তার। রুবি বেরোতেই তোরা এক হাতে ভর দিয়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ের ওপরে ধরল। পাতলা সুতি কাপড়ের ওপর খুব সুন্দর ডিজাইনের কাজ করা। আগের যুগের হলেও শাড়িটা বেশ নজর কাড়া। কিন্তু কথা হচ্ছে, শাড়ি তো সে পরতে পারে না। তখন রবিকে তো বললও না সে, এখন কি করবে? কিছুক্ষণ চিন্তিত হয়ে ভেবে তোরার মনে হলো, সেদিন আহান যখন শাড়ি পরিয়ে দিচ্ছিল, পরার ধরনটা তো সে দেখেছে ভালো করে, চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। শাড়ির ভাঁজের ভেতর থেকে ব্লাউজ আর পেটিকোটটা বের করে পরে নিল। ব্লাউজের ফিটিংটাও খারাপ না, তবে তার গায়ের মাপেরও না।
গলাটা বেশ বড়, কাঁধ বেয়ে নেমে যাচ্ছে, তবুও আঁচল দিয়ে তো ঢেকে রাখবে। এই ভেবে শাড়িটা হাতে নিয়ে পরতে শুরু করলো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে শাড়ির এক পাশ কোমরে গজল। দীর্ঘ 20 মিনিট সময় ব্যয় করে হাজারবার পরে খুলে অবশেষে শাড়িটা কোনো রকমে পরতে সার্থক হলো তোরা। খুব একটা ভালো করে পরেনি, তবে খারাপও লাগছে না। কাঁধ থেকে আঁচলটা নামিয়ে আঙ্গুলের ভাঁজে এক এক করে কুচি করে কাঁধের ওপরে রাখলো। সব শেষে চুলগুলো আঁচড়ে নিয়ে কানের দুলটা পরতে নিলেই খট করে দরজার নব মোচড়ানোর শব্দ হলো। আহান ঘরে ঢুকে শার্টের হাতাটা ভাঁজ করতে করতে তুরার দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবারও ধপ করে তাকালো। গাঢ় খয়েরি রঙের শাড়ি তুরার ফর্সা গায়ে বেশ নজর কাড়া লাগছে। কোমর সমান চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আহান। ইদানিং মেয়েটাকে তার চোখে একটু বেশি সুন্দর লাগে। পর মুহূর্তেই আবারও নিজের ভাবনার ইতি টেনে ঘুরে অন্যদিকে পা বাড়ালো আহান। শুনুন। তুরার ডাকে থেমে তাকায় আহান। তুরা একটু এগিয়ে এসে আহানের সামনে বরাবর দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে? তুরার নিকট হতে এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে আহান কিছুক্ষণ প্রতিক্রিয়াহীন তাকিয়ে থেকে বরাবরের মতোই ছোট্ট শব্দে উত্তর দিল, যেমন লাগে। এতটুকুই বলে যেন সে প্রসন্ন। আহানের এই স্বভাবটা তোরার ভীষণ অপছন্দ। সব সময়ই এমন ছোট ছোট গোমরা কথা বলা লাগে। একটু ভালো করে তো দেখলও না। শেষে যদি ক্যাবলাকান্ত সেজে মেহমানদের সামনে যায় তো তারই তো প্রেস্টিজ খারাপ হবে। বউ তো তার। একটু ভালো করে দেখে বলুন না। ভালো মতো উত্তর না দিলে যে এই মেয়ে চুপ করবে না, সেটা বুঝতে পেরে বিরক্ত নিয়ে তাকালো তোরার দিকে। হঠাৎ তোরার পেছনের আয়নায় চোখ যেতেই নজরটা আটকে গেল আহানের। ঢিলে ঢালা ব্লাউজের ফিতাটা না লাগানোর ফলে পিঠের অর্ধেকাংশই উন্মুক্ত হয়ে আছে। টকটকে রঙের আবরণে মেদহীন বাঁকানো পিঠ একদম জলজল করে উঠল আহানের চোখে। দৃষ্টি সরিয়ে নিল তৎক্ষণাৎই। অন্যদিকে ফিরিয়ে বলল, আম ওইটা ঠিক করো। আহানের এমন আমতা আমতা কথার মানে কি বুঝে তোরা বলল, কি ঠিক করব? উফ, তুমি আসলে ইরিটেটিং। যেটা পারো না পড়তে যাও কেন? তোরা মুখটা শুকনো করে বলল, কিন্তু আমি তো ঠিকঠাক ভাবেই পড়লাম। হ্যাঁ, তা তো পেছনের মানচিত্র যে পুরোটাই দেখা যাচ্ছে, সেটা ঢাকবে কে শুনি? আহানের এমন কথার জন্য তোরা মোটেও প্রস্তুত ছিল না। হাত বাড়িয়ে পিঠের পেছনে হাত দিতেই দেখলো বড় গলার ব্লাউজটার পিঠের বেশিরভাগই উন্মুক্ত, যার ফলে পিঠ সহ তার ভেতরের অন্তর্বাসটাও স্পষ্ট। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালো তোরা। লজ্জায় তার গাল গরম হয়ে গেল, কিন্তু তোরা পিঠ লজ্জা থেকে বাঁচাতে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালেও অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ফলে পিঠটা আহানের দিকেই করে রেখেছে। আহান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে তাকে পাগল করে ফেলবে। শুকনো ঢোক গিলে গলাটা ভিজিয়ে এগিয়ে এলো। কাপা হাতেই তোরার ব্লাউজের ফিতায় হাত দিতেই কেঁপে উঠল তোরা। ঘাড় ঘুরিয়ে আহানের চোখে চেয়ে আবারও মুখটা ফিরিয়ে নিয়ে মিনমিন করে বলল, আমি পারবো, থাক। শ্যাট আপ, মুখটা বন্ধ রাখো। বলেই ব্লাউজের ফিতাটা বেঁধে দিল। আহানের উষ্ণ গরম শ্বাস আর ঠান্ডা হাতের মৃদু স্পর্শে কেঁপে কেঁপে উঠছে তোরা। পুরুষালী স্পর্শে বারবার তার শরীরে ঝংকার তুলছে। চোখ মুখ খিচিয়ে খামছে ধরল পরনের শাড়ি। বসার ঘরে সোফাতে একসাথে বসেছে সবাই। ইনসাফের ডান পাশে আমেনা খাতুন আর বাম পাশে রুবি। মিনু পাশের চেয়ারটাতেই বসা। সামনে বসা সফেদ পাঞ্জাবি পরিহিত দুজন মাঝবয়সী ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা। ইসহাক চৌধুরী চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল, আমরা সামনের সপ্তাহেই বিয়ের কার্যক্রম শুরু করতে চাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে। না না, আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হোক। সরল সোজা জবাব ইনসাফ মাহবুবের। পাশ থেকে আমেনা খাতুন মৃদু কেশে বলল, আমার দিদি ভাইয়ের বিয়ে বলে কথা, সুষ্ঠুভাবে তো অবশ্যই সম্পন্ন হতে হবে।
তবে ইমানের তো খবর পেলাম না। আমরা যতই আলোচনা করি, বিয়েটা তো ওদের দুজনের। ইমানের তো এখনো দেশে ফেরা হয়নি। ও খুব শীঘ্রই ফিরবে খালাম্মা। ওর সাথে প্রতিনিয়তই কথা হচ্ছে। আমরা সব ঠিক করতে করতে ও চলে আসবে। সাবলীল হাস্যকর মুখে আমেনা খাতুনের কথার জবাব দিল ইসহাক চৌধুরীর ভাই মারুফ। তার কথায় রুবি খাতুনও আশ্বস্ত হলো। ইমানের দেশে ফেরার ব্যাপারটা নিয়ে সেও বেশ উদ্বিগ্ন হয়েছিল। সে না হয় মানলাম, কিন্তু আমার মামুনিটা তো কিছুই বলছে না। এই যে সকলের সিদ্ধান্ত নিচ্ছে, এতে তোমার কোনো মতামত নেই রাইমা? রাইমার থুতনি ধরে আদুরে গলায় বলল আজমেরী চৌধুরী, ইসহাক চৌধুরীর সহধর্মণী আর ইমানের মা। অপর পাশের ছোপাতেই রাইমার পাশে বসেছেন তিনি। বড়দের আলাপে এতক্ষণ মাথা নিচু করেই শুনছিল রাইমা। হবু শাশুড়ির প্রশ্নে মুখ তুলে মৃদু মাথা ঝাঁকিয়ে বলল, আপনারা যেমনটা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই খুশি আন্টি। রাইমা নরম কণ্ঠের মিষ্টি কথা শুনে আজমেরী চৌধুরী এক হাতের আলিঙ্গনে ধরলেন রাইমাকে। মমতা মিশ্রিত স্বরে বলল, আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নেওয়ার জন্য তো সেই কবে থেকেই আমরা ব্যাকুল, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন সুযোগটাও পেয়েছি, একটুও দেরি করব না। কি বলেন আপা? বলেই একদম তার সামনে বরাবর বসা রুবি খাতুনের দিকে তাকালেন। রুবি খাতুনের মুখে হাস্যকর রেখা বহমান রেখেই সম্মতি সূচক ঘাড় নাড়িয়ে বলল, তা তো মেয়ে তো আমার আপনার ঘরেরই সম্বল। এখন আপনারা নিতে চাইলে কি আর আমরা আপত্তি করতে পারি? আহান কই ভাই সাহেব? আসার সময় কুশল বিনিময় করে গেল, তারপর তো আর ওকে দেখছি না। ইসহাক চৌধুরীর কথায় রুবি খাতুন আজমেরীর সাথে আলাপচারিতা ভেঙে তার দিকে তাকিয়ে বলল, হেই তো চলে আসবে এক্ষুনি, উপরে গেছে, কোনো দরকার ছিল হয়তো। বৌমার মুখটাও তো এখনো দেখার সৌভাগ্য হলো না আপা। আহানের বউ দেখার জন্যই তো অর্ধেক উৎকণ্ঠা নিয়েই আসলাম আমরা। আজমেরী চৌধুরীর কথায় রুবি সৌজন্য সুলভ হেসে উঠে দাঁড়ালো। আমি দেখে আসছি বলেই পেছনে ফিরে যেতে নিলেই সিঁড়ির দিকে তাকিয়ে থেমে গেল। আহান এক হাতে তোরাকে আগলে ধরে সিঁড়ি বেয়ে নামছে, ভীষণ যত্ন সহকারে আগলে রেখে নামছে, যেন ব্যথা তোরার না তারই লেগেছে। এক মুহূর্তের জন্য রুবির মনটা প্রশান্ত হয়ে গেল যেন। ওই তো হাসছে আহান। ইনসাফ মাহবুবের কথায় রুবি দৃষ্টি ফিরিয়ে আবারও নিজের জায়গায় এসে বসল। আহান আস্তে ধীরে তোরাকে নিয়ে এগিয়ে এসে সোফাতে বসিয়ে বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। ও তোরা, আহানের স্ত্রী, আসলে আজ সকালে পা মুচকে ব্যথা পেয়েছে তো, তাই আহান ওকে আনতে গিয়েছিল। ইনসাফ মাহবুবের কথা শেষেই তোরা সকলের উদ্দেশ্যে সালাম দিল। আজমেরী সালামের উত্তর দিয়ে উঠে তোরার পাশে বসলো। তোরার গালে হাত রেখে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, কি মিষ্টি বউ হয়েছে আহানের, একদম পুতুলের মতো সুন্দর। মিশুক স্বভাবের মহিলাটির সমাদরের প্রেক্ষিতে তোরা সামান্য হেসে তাকালো। সকলের সাথে সৌজন্য সুলভ বাক্য বিনিময় করলে কথার মাঝেই আজমেরী তার ব্যাগ থেকে একটা নীল মখমলি কাপড়ে মোড়া বর্গাকৃতির বাক্স বের করলো। কোলের ওপরে রাখা তোরার হাতে বাক্সটা রেখে বলল, আন্টির তরফ থেকে ছোট্ট উপহার। এসবের কি দরকার ছিল আন্টি? তোরাকে থামিয়ে দিয়ে আজমেরী বলেন, অবশ্যই দরকার ছিল। রাইমা তো আমাদেরই মেয়ে, তাই আহানও তো ছেলেই হয়। ছেলের বউকে দেখে উপহার দিব না? আর এটা তো দোয়া আমাদের তরফ থেকে তোমার জন্য। প্রত্যুত্তরে তোরা আবারও স্মিত হাসলো, ফর্সা গাল দুটো প্রসারিত করে বলল, এই তো বললেন আমি আপনার ছেলের বউ, তাহলে তো আপনিও আমার আরেক মাই হলেন, তাই না? আর মাকে কি কখনো উপহার দিয়ে সন্তানের জন্য দোয়া করতে হয়? মা তো মাই। মা দুটো হেসে কথা বললেই তো দোয়া হয়ে যায়। তোরার মিষ্টি সুলভ কথায় উপস্থিত সকলের ভালো লাগলো। এতটুকুন একটা মেয়ে, অথচ কত সুন্দর করে কথা বলে দিল। বাহ, এত মিষ্টি বউটা কোথা থেকে আনলেন ভাই সাহেব? যেমন চেহারা তেমনি সুন্দর ব্যবহার। আহানের পাশে একদম রাত জোটক, দুজনকে খুব মানিয়েছে। আজমেরী চৌধুরীর কথায় ইসহাকের ভাই মারুফও বলল, তা আহান, কেমন যায় সংসার জীবন? তোমার বউও তোমার মতোই বুঝদার দেখছি।
আশা করি দুজনে মিলে মিশে সুখে থাকবে। তা বই কি, থাকবেই তো। আহানের বইয়ের বেশ খেয়াল রাখে দেখলাম তো। কত সুন্দর যত্ন করে তোরাকে ধরে আনলো। আল্লাহ তোমাদের সুখে রাখুক বাবা। আজমেরী চৌধুরীর প্রশংসার উত্তরে আহান সৌজন্যমূলক হেসে ছোট্ট ধন্যবাদ দিয়ে তার স্বভাব সুলভ আচরণের বহিঃপ্রকাশ জানান দিল। আহানের স্বল্পভাষী স্বভাবের ব্যবহারে সবাই অবগত, তাই সেসবে আর মাথা না দিয়েই বিয়ে সম্পর্কিত আলোচনা নিয়ে আবারও কথা বলতে নিল। সবার হাসি খুশি আমেজের ভেতরেই রাইমার ভেতরের মনটা খারাপের বিষিয়ে গেল যেন। মানুষটা আসলো না এখনো। তার বাড়ির লোক বিয়ের দিন তারিখ ঠিক করতে এসে গেছে, অথচ তার দেশে ফেরার নামই নেই। 2 বছর পার হয়ে গেছে তাদের মাঝের দূরত্বের। রাইমার আর সহ্য হয় না এই ব্যবধান। ভালোবাসার মানুষটার অনুপস্থিতি তাকে প্রতিনিয়ত বিরহ বেদনায় ভোগায়। ব্যথিত হয় মন মন্দির প্রিয় মানুষটার অপেক্ষায়, তবুও যেন দূরত্বের অবসান নেই। বাড়ির মেহমান ফিরতে বিকেল গড়িয়েছে। আহানের কিছু কাজ থাকায় সে বাইরে গিয়েছিল। সেখান থেকে ফিরতে রাত বেশ হয়েছে। এসেই মিনু খাবার জন্য জোরাজোরি করতেই সে বাধ্য হয়ে ঘরে না এসে নিচ থেকে খাবার খেয়ে একেবারে উপরে উঠে আসলো। হাত ঘড়িটায় চোখ বুলিয়ে দেখলো রাত 10:30। তোরা নিচে ছিল না। মা বলল তার নাকি পায়ের মধ্যে ব্যথা করায় সন্ধ্যা থেকেই ঘরে শুয়ে আছে। রাতের খাবারও পড়েনি পেটে। কি করছে কে জানে। ঘরের সামনে এসে সাবধানী হতেই দরজার নবটা মুছড়ে ঢুকলো ঘরে। বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে তোরা। পা বাড়িয়ে এগিয়ে গেল আহান তোরার দিকে। বালিশ থেকে মাথাটা সরিয়ে ঘাড় কাত করে শুয়ে আছে মেয়েটা। এই মেয়েটা এত এলোমেলো কিভাবে ঘুমায় আহান বোঝে না। আহান ঠিক যতটাই সিমসাম স্বভাবের, তোরা ঠিক ততটাই অগোছালো অপক্ষ স্বভাবের। দুই মেরুর মানুষ কি করে এক বন্ধনে আবদ্ধ হলো আহান এখনো বুঝে পায় না। হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্প্রেটা বের করে তোরার পায়ে লাগালো। মেয়েটা যতই বেপরোয়া, নিশ্চয় ব্যথার ওষুধ লাগায়নি, তাই পায়ের ব্যথাটা আবারও বেড়েছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আহান। তোরার দিকে এক পলক চেয়ে আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মিনিট কয়েক ব্যয় করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোলো। আজ সারাদিন সে নিজের কাজে সময় দিতে পারেনি। সকালে তোরার জন্য আজ দুপুরে মেহমান আসায় বেডসাইড টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে হাতে নিয়ে সোফাতে গিয়ে বসলো। শাটার তুলে জলজল করা স্ক্রিনে তাকিয়ে আঙ্গুল চালনার খটখট শব্দ করে নিজ কাজে মনোযোগ দিল। বেশ ঘন্টাখানেক সময় নিয়ে ক্লাসের কয়েকটি প্রজেক্ট তৈরি করে ঘাড় পিঠ কেমন যেন ঠাস ধরলো আহানের। স্ক্রিন থেকে চোখটা সরিয়ে সোফাতে গাটা এলিয়ে দিল। এই মুহূর্তে একটা কফির ভীষণ দরকার। অন্যদিন তো তোরাই এসে এই সময় কফি দিয়ে যায়, এই জন্য তাকে আর কষ্ট করে বানাতে হয় না। হুট করে কি মনে হতেই যেন ঘাড়টা মৃদু কাত করে তোরার দিকে তাকালো আহান। কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে চেয়ে থপ করে উঠে বসলো। ভীষণ অদ্ভুত অনুভূতি হচ্ছে আহানের। তুরা বিছানায় এলোমেলো ভাবে ঘুমে বোধ। এক হাত মাথার কাছে, আরেক হাত টান করে রেখেছে। পেটের ওপর থেকে শাড়ির আঁচলটা সরে গিয়ে মেদহীন ফর্সা উদরের অধিকাংশই উন্মুক্ত হয়ে আছে। এক পায়ের ওপর থেকে শাড়ি সরে প্রায় হাঁটু অবধি স্পষ্ট দৃশ্যমান। পা থেকে মাথা অবধি অবলোকন করলো আহান। এবার নিজেকে কেমন যেন বেপরোয়া লাগছে তার। এমন অনুভূতি নিতান্তই নতুন একটা তার নিকটে। সামনেই শুয়ে থাকা রমণীর এমন অবাধ স্বরূপে হুট করে কেমন যেন ঘোর লেগে আসলো। বারবার চেষ্টা করেও চোখটা ফেরাতে পারল না আহান। তার মাথায় অবাধ্য এক অনুভূতির প্রখরতা ছেয়ে গেল। শুকনো ঢোকে গলাটা ভিজিয়ে উঠে দাঁড়ালো। এক পা দুপা করে এগিয়ে আসলো তুরার কাছে। এগিয়ে এসে একদম তুরার গা ঘেঁষে দাঁড়ালো। ঘড়ির অ্যালার্মে রাতের ঠিক 12টার সময় জানান দিল। মধ্য নিশুতি রাতের নিস্তব্ধতায় তুরার ঘন ঘন নিঃশ্বাস ছাড়ার ফোঁস শব্দ বিরতিহীনভাবে বেজে চলেছে আহানের কানে। আবার চোখ বোলালো তুরার শরীরে। বুক থেকে আঁচলটা সরে গেছে। নিঃশ্বাসের সাথে কণ্ঠনালীর ওঠা নামা দেখে আহানের কেন জানি ছুঁয়ে দিতে ইচ্ছে হলো।
অর্ধ উন্মুক্ত পেটের কম্পন মাত্রা ছাড়িয়ে আহানের সারা বদনে তরতর করে নিষিদ্ধ অনুভূতির জোয়ার বয়ে দিল। ফট করে চোখটা বন্ধ করে নিল আহান। সে কিছুতেই এমন চিন্তা ভাবনা আনতে পারে না। এ ভুল, চরম ভুল। শরীর ঘুরিয়ে ফিরে দাঁড়ালো। এ দৃশ্য আর এক মুহূর্তও সে অবলোকন করতে চায় না। এগিয়ে গিয়ে লাইটটা বন্ধ করে ড্রিম লাইট জেলে দিয়ে এসে শটান হয়ে শুয়ে পড়ল। তবুও না চাইতেও অবাধ্য দৃষ্টি আবারও চলে গেল তোরার দিকে। মাঝখানে দূরত্ব কমিয়ে এগিয়ে গেল তোরার কাছে। এক হাতে কুনুইয়ে ভর দিয়ে আদু শোয়া হয়ে তোরার পায়ের কাছের কাপড়টা ঠিক করে দিল। হাতটা পা থেকে এনে বুকের আঁচলটা ঠিক করার জন্য ধরতেই তোরা টিপটিপ করে চোখ খুলে তাকালো। শরীরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তোরার ঘুমটা ছুটে গেল। চোখ খুলে তাকাতেই নিজের খুব কাছে আবিষ্কার করলো আহানকে, যার এক হাত তার বুকের ওপরে স্থির। অজানা আতঙ্ক অনুভূত হলো তোরার। আকস্মিক ভয়ে চেঁচাতে নিলেই আহান তার হাত বুক থেকে তুলে তোরার ঠোঁটটা চেপে ধরল। ভয়ে আতকে ঘন ঘন শ্বাস ফেলে বারবার চোখের পলক ফেলল তোরা। আহান তোরার মুখের ওপর মুখ এনে ফিসফিসিয়ে বলল, শশ, একদম ভয় পেও না, আমি শুধু আঁচলটা ঠিক করছিলাম, আর কিছুই না। তোরার বুকের ভেতরের ঢিপ ঢিপ শব্দ তার নিজ কান অবধি স্পষ্ট বাজছে। পুরুষালীর স্পর্শের উপস্থিতি এত কাছ থেকে পেয়ে সারা বদনে তার শিহরণ ধরেছে। কথার সাথে আশ্রে পড়া আহানের গরম প্রশ্বাস তোরার এলোমেলো অনুভূতির প্রগাঢ়তা বাড়িয়ে স্নায়ুতন্ত্রের তাড়না বাড়িয়ে দিল। কাপা কাপা হাত উঠিয়ে খামছে ধরল ঠোঁটের উপরে রাখা আহানের হাত। চিকন নরম হাতটার স্পর্শে কেঁপে উঠল আহানের বক্ষস্থল। তোরার হাতের উত্তপ্ততা যেন চামড়া ভেদ করে ভেতরে বিঁধল আহানের হাতে। এত গরম কেন মেয়েটার হাত? জ্বর এসেছে? তোরার কাপা কাপা ঠোঁট থেকে হাতটা সরিয়ে কপালে রাখল আহান। না, জ্বর তো নেই, তবে এত কেন গরম মেয়েটার হাত? ঠিক আছো? নরম সুরে বলা আহানের প্রশ্নে তোরা অপলক চেয়ে ভীষণ আস্তে করে বলল, পায়ের ব্যথা কমেছে? আবারও একই স্বরে উত্তর দিল তোরা। আহান কিছু বলতে নিবে তার আগেই তোরা মিনমিনিয়ে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাইরে একটু কাজ ছিল। কেন দেরি করলেন এত? ভীষণ অভিমানী স্বরে বলল তোরা। আহানের একদম অন্য রকম লাগলো তোরাকে। এভাবে আদুরে স্বরে আগে কখনো বলেনি তোরা। হুট করেই আহানের শরীরে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। হালকা রঙের ড্রিম লাইটের আলোয় তোরার জলজল করা চোখের দিকে চাইল আহান। অপলক দৃষ্টি স্থির তার দিকেই। শো করে নিঃশ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। তোরা এখনও স্থির তার দিকে তাকিয়ে। যে চাহনিতে নেই আগের মতো অপ্রস্তুততা বা ভয়। আহান যেন নিজের ভেতরে ডানা ঝাপটানো অনুভূতির প্রতিফলন স্পষ্ট দেখল তোরার চোখে। চোখ থেকে দৃষ্টিটা নামিয়ে আনলো ঠোঁট পর্যন্ত। বুকের বাঁ পাশের ছন্দময় ক্রিয়াটার যেন এক মুহূর্তেই থেমে গেল। লালাভ পাতলা ঠোঁটের বিরামহীনভাবে কম্পন আহানের ভেতরটা নাড়িয়ে দিল। গলা থেকে বুক অবধি শুকিয়ে কাঠ হলো অজানা তেষ্টার চোটে। সরে আসতে নিলেও কোনো এক অদৃশ্য টান যেন ধরে রেখেছে। না না, দৃষ্টি সে কিছুতেই সরাতে পারছে না। মন্থর গতিতে একটু একটু করে এগিয়ে নিল মুখ। একে অপরের নিঃশ্বাসের প্রবল উচ্ছ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। আহার নিজের মধ্যে নেই, আর নাইবা আছে তোরা। এগিয়ে আসতে আসতে মাঝের দূরত্ব একেবারে ঘুচে গেল। দুজনের নাক ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তোরা নিজের অসম্ভব কম্পন ধরা হাত তুলে আহানের বুকের কাছের টি শার্টটা খামছে ধরল। এমন অসংলগ্ন মুহূর্তে তোরার এই অস্থির স্পর্শ যেন চুম্বকের মতো আকর্ষণ ধরল আহানের সারা বদনে। দুই চোখ স্বয়ংক্রিয়ভাবে বুজে এলো। পুরো অধর যুগল ছুঁয়ে দিল তোরার ওষ্ঠ। না চাইতেও অজান্তে দুটো মনের প্রখর উন্মাদনা ভীষণ অনাকাঙ্ক্ষিতভাবেই আলিঙ্গন করল। বেসামাল বেহুশ বেপরোয়া হয়েই মিশে গেল দুজনের অধর।
পুরুষালী ঠোঁটের চটচটে চুমুতে চুষে নিল তোরার অধরামৃত। অনবরত বেজে চলা অ্যালার্মের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙে গেল আহানের। চোখটা বন্ধ রেখেই কপালে ভাঁজ ফেলল। ঘুমে বুজে আসা চোখটা অনিচ্ছা সত্ত্বেও খুলে তাকালো। দেওয়াল ঘড়িতে 8:17 সময়ের কাটার অবস্থান বুঝতেই আহানের ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে ঢুকল। সময় স্বল্পতার কারণে 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে আইভরি রঙের শার্টটার বোতাম লাগাতে লাগাতে চোখ গেল নিজের বুকের ওপর। একদম মাঝখান বরাবর তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ, ফর্সা বুকে লাল হয়ে আসা 3টা নখের দাগ চোখে বাঁধতেই আহানের গত রাতের কথা মনে পড়ে গেল। নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে আহান তোরার ঠোঁটে ডুবে ঠিক কতখানি সময় মত্ত ছিল তা হিসাবের বাইরে। চারপাশে হুট করেই অদ্ভুতভাবে সৃষ্ট শীতল পরিবেশ আর একে অপরের শরীরের উষ্ণতায় দীর্ঘ একটা মুহূর্ত পার হওয়ার পর মুখ তুলে তাকালো তোরার আধো নিদ্রাচ্ছন্ন ঘোর লাগা চোখ দুটিতে। একভাবে মায়াবিষ্ট চাহনিতে চেয়ে আসে তোরা আহানের দিকে। আহানের ভীষণ ইচ্ছে হলো তোরার ঘন পাপড়ি বিশিষ্ট আখি যুগল আপন হাতে ছুঁয়ে দিতে, কিন্তু তখনই তোরার চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুবিন্দু। চমকে উঠে হুঁশ ফিরল আহানের। সে কি করেছিল এতক্ষণ? সাময়িক আবেগের বশীভূত হয়ে এত বড় ভুলটা সে কি করে করতে পারল? নিজের ব্যক্তিত্বকে যেন ভীষণ ঠুনকো লাগলো আহানের। সে কি করে পারল না নিজেকে সংযত করতে? তার উপরে তোরার চোখের পানি তার ভেতরের অপরাধ বোধ তড়তড় করে বাড়িয়ে দিল। তোরার মায়াবী মুখের অশ্রু বিন্দুতে চেয়ে আহানের নিজেকে অনেক বড় অপরাধী মনে হলো। তড়িৎ গতিতে সরে আসলো তোরার কাছ থেকে, ভীষণ অপ্রতিভ হয়ে তোরাকে বলল, আই এম সরি তোরা, আমি তোমাকে কাঁদাতে চাইনি। কি করে হয়ে গেল আমি বুঝতে পারিনি, তুমি প্লিজ। পুরো কথাটা শেষ হবার আগেই তোরা উঠে জড়িয়ে ধরল আহানকে, কিন্তু আহান এবার আর তোরাকে ধরল না। আহানের স্পর্শ না পেয়েও প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল তোরা, কিন্তু মানুষটা যেন তার আঁকড়ে ধরতে চাইছে না। আধ খোলা বুকটাতে নিবিড়ভাবে মাথা পেতে রইল তোরা। নিঃশ্বাস ভরে আহানের গায়ের ঘ্রাণ নিতে লাগলো, যে ঘ্রাণে নিজেকে মাতোয়ারা করে ফেলেছে সে। হৃদয়ের এমন ওঠা পড়া অদম্য অনুভূতিগুলো তাকে বেহায়া নারী করে তুলেছে যেন। বুকের মাঝখানে স্ত্রী নামক মেয়েটা যখন লেপ্টে বাঁধ ভাঙানো অনুভূতির জোয়ারে ভাসমান, তখন আহান নিজের ভেতরের সৃষ্ট হাওয়া অনুভূতিগুলোকে স্ব-স্ব-গণ্ডিতে আগলে নিল। অদম্য চাহিদার প্রখরতাকে বাড়াতে না দিয়েই তোরাকে এক হাতে আগলে শুইয়ে দিল বিছানায়। ছোট্ট করে বলল, ঘুমাও তোরা। তোরার জিদ্দি মন যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল আহানের চোখের দিকে চেয়ে। নিজের ভেজা ভেজা দৃষ্টিতে তাকিয়ে রইল বহুক্ষণ। স্বামী হওয়া সত্ত্বেও আহান নিজেকে আদর্শ পুরুষের পরিচয় দিয়ে সামলে নিল সকল পীড়াদায়ক অনুভূতি। নিগাড় প্রলোভন সামলে পরম আবেশে চুপচাপ তোরাকে টেনে নিয়ে 2 বাহুর মাঝে জড়িয়ে ধরল। ফোনের অ্যালার্মের রিমাইন্ডারে আবারও বেজে উঠতেই ভাবনাচ্যুত হলো আহানের। গত রাতের অনাকাঙ্ক্ষিত কথাটা মনে করতেই যেন হারিয়ে গিয়েছিল। নিজের অনুভূতিগুলোকে যেন মরীচিকার মতোই ঠেকছে। কিছু মানুষ কারোর জীবনে বিনা অনুমতিতেই প্রবেশ করে আর অন্তরে তার মায়া আর টান দিয়ে এত গভীরভাবে দাগ কেটে ফেলে যে সেই মানুষটার সকল অভ্যাস তার স্বভাবের সাথে ব্যক্তিত্বকেও নাড়িয়ে দেয়। অহর্নিশি শুধু বেনামি চিন্তা ভাবনা আর চুম্বকের ন্যায় টানে সেই মানুষটার পানে। অতল চিন্তা ভাবনায় ডুবে গেল আহান। নিজেকে যেন আজ বড্ড অচেনা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকেই সে চিনতে পারছে না। আসলেই কি সে সেই আগের মানুষটা, যে কিনা কিছুদিন আগ পর্যন্ত বিয়ে নামক বেড়াজালের নামেও অতিষ্ঠ ছিল? মনের খোরাককে যে আদৌ বিশ্বাসী ছিল না। আজ কি হলো তার? এতটুকুন মেয়েটা তাকে কি করে ফেলল? তোরা নামক মেয়েটা এখন তাকে চুম্বকের মতো টানছে নিজের দিকে।
অজানা ছটফটানিতে অজস্র অহেতুক অনুভূতি জড়ো হয়। ধপ করে চোখটা বন্ধ করে ফেলল আহান। ব্যাস, আর ভাবতে চায় না এই সব নিয়ে। সে ভুল করে ফেলেছে, আর সে ভুল নিয়ে আর ঘাঁটতে চায় না। রেডি হয়ে পেছন ফিরে ব্যাগটা হাতে নিতে গেলেই দেখল ব্যাগের পাশে ধোয়া ওঠা কফির কাপটা রাখা। কাপটা হাতে নিয়ে দেখল এখনও বেশ গরম। কফিটা যে তোরায় রেখে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তার। নিশ্চিত যখন সে বাথরুমে ছিল তখন রেখে গেছে। চোখের সামনে না এসেও এই ছোট্ট যত্নটা বেশ ভালো লাগলো আহানের। মুচকি হেসে কাপটা হাতে তুলে নিল। ড্রয়িং রুমে ইনসাফ মাহবুবের সাথে রুবি আর আমেনা বসে ব্যস্ত আলোচনায়। বিয়ের আর বেশি দিন বাকি নেই, অনেক বড় দায়িত্ব। সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই এখন একমাত্র উদ্দেশ্য। আহানকে দ্রুত পায়ে নেমে আসতে দেখে মিনু প্রশ্ন করল, বাবু আজ তোর দেরি হলো যে? ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে ফুপু, আসি, অলরেডি অনেক লেট হয়ে গেছে বলেই গটগট করে বেরোতে নিলেই আমেনা খাতুন ডেকে বললেন, নাস্তাটা তো করে যাও দাদু ভাই। আজ থাক দিদুন, অনেক লেট হয়ে গেছে। সে কি, তোরাও বলল দেরি হয়ে গেছে, তোরও তাই। ও না খেয়েই ছুটলো একটু আগেই। কত করে বললাম তোর সাথে যাওয়ার কথা, সে আর শুনল কই? ইম্পর্টেন্ট ক্লাস আছে বলেই ছুটল। মিনু ফুপির কথায় আহান দাঁড়িয়ে খানিক ভাবল। তার জানা মতে আজ তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, যার জন্য এত সকালেই তড়িঘড়ি করে বেরোতে হবে। সে যে আহানের থেকে পালিয়ে বেড়ানোর জন্যই এমনটা করেছে তা আহানের নিকট স্পষ্ট। আর কাল ব্যাপন না করেই আহানও বেরিয়ে গেল। গাড়িটা বের করে স্টার্ট করেই ছুটল ভার্সিটির উদ্দেশ্যে। হেই মিস সুইটি, অপরিচিত কণ্ঠে পিছু ফিরে তাকালো তোরা। বেশ লম্বা চওড়া শরীরের সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে, হালকা সবুজ রঙের টি শার্টের সাথে কালো প্যান্ট, তার উপরে একটা জ্যাকেট। এখন তো শীতও না, তবুও ছেলেটাকে জ্যাকেট পরিহিত দেখে তোরার বেশ বিরক্ত লাগলো। তবে ব্যাপার সেটাও না। সুইটি আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো। আদৌ কাকে ডাকলো ছেলেটা? ইয়েস, ইউ, তোমাকেই ডেকেছি বলেই এগিয়ে এসে একদম তোরার সামনে দাঁড়ালো ছেলেটা। আসলে তোমার নাম তো জানি না, মিষ্টি রঙের জামা পরা দেখেই সুইটি নামটাই মাথায় আসলো। ডোন্ট মাইন্ড প্লিজ বলেই উত্তরের অপেক্ষা না করেই এক হাত এগিয়ে দিয়ে বলল, হাই, আই এম সিফাত, সিফাত চৌধুরী। সামনের ছেলেটার হাত বাড়িয়ে থাকা সত্ত্বেও তোরা তার প্রত্যাশাকে পরিহার করে নিজ হাতটা গুটিয়ে রেখেই বলল, তাকুয়াতুল তোরা। তোরার সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা সিফাতেরও চক্ষু গোচর হলো। তবুও সেসব অগ্রাহ্য করে আবারও হাসি মুখেই জিজ্ঞাসা করল, ফার্স্ট ইয়ার? জি, ছোট জবাব তোরার। বিনিময়ে মৃদু হেসে সিফাত এগিয়ে এসে বলল, দেন ইউ হ্যাভ ক্লাস ইন 10 মিনিটস। চলো সামনে এগোতে এগোতে কথা বলি। এই অপরিচিত ছেলের সাথে আবার কিসের কথা? চেনা নেই, জানা নেই, কোথা থেকে এসে বলে দিল এগোতে এগোতে কথা বলি। যত সব। কথাগুলো তোরা মনে মনে বললেও ওপরে মেকি একটা হাসি দিয়ে আগাতে লাগলো। প্রবল অনিচ্ছা সত্ত্বেও তোরা ছেলেটার সাথে হেঁটে ক্লাস অবধি এলো। এতক্ষণে ছেলেটার হাজারটা পক শুনতে হলো তার। ছেলেটার কথা মন্দ না, তবে তোরার অপরিচিতদের সাথে কথা বলতে একটু বেশি অনীহা। কথা বলতে বলতে ক্লাসের সামনে এসে দাঁড়াতেই সিফাত বলল, আচ্ছা তাহলে ক্লাসে যাও, নাইস টু মিট ইউ। প্রত্যুত্তরে তোরা স্মিত হেসে বিদায় জানিয়ে ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকতেই সংকুচিত মুখমণ্ডলে ক্রমশই এক ফালি হাসির রেখা বয়ে গেল। বাম পাশের দ্বিতীয় সারির বেঞ্চ থেকে তোরাকে দেখা মাত্রই হাত নাড়ালো ফারিহা। তোরাও খুশিতে বাকবাকুম হয়ে পা বাড়িয়ে গিয়ে বসলো কাঙ্ক্ষিত আসনে। ডিয়ার, এতদিন কই ছিলি? আই মিসড ইউ। আমায় বলছিলি তোরা দুটিতে তো আসিসনি গতদিন। ফারিহার কথায় কপট অভিমান দেখিয়ে বলল তোরা। ফারিহা বোকা একটা চাহনি দিয়ে বলল, আমার সরি ইয়ার, হঠাৎ করেই এক আত্মীয়ের বাড়িতে যেতে হয়েছিল। আর এই যে টিনম্যান, ও নাকি বাড়িতে গিয়েছিল, তাই কোইন্সিডেন্টালি দুজনেই আসিনি। তাই কি, এখন তো এসে গেছি, এখন চিল করব। গড়গড় করে কথাগুলো বলেই হেসে দিল ফারিহা। ওর এমন পাগল সুলভ কথাবার্তায় তোরাও হেসে উঠল। পাশ থেকে সাদমান চোখের চশমাটা ঠিক করে বলল,
হ্যাঁ, আমিও সরি। আর আমি তো তোমায় জানাতাম, কিন্তু তোমার ফোন নাম্বার নেই, তাই আর জানাতে পারিনি। তবে এইটারে বলেছি। আচ্ছা, নো প্রবলেম। এখন আসছো, এতেই হবে। বলেই আড্ডাবাজি দেওয়াই শুরু করলো। ফারিহা আর সাদমানকে বন্ধু হিসাবে পেয়ে তোরার ভীষণ খুশি। স্কুল বা কলেজে বন্ধু বলতে তেমন কেউই ছিল না। ভার্সিটির মতো অচেনা জায়গায় এসে এমন অমায়িক বন্ধু পাওয়াকে তোরা নিতান্তই সৌভাগ্য মনে করে। তিনজনে আড্ডা, পড়াশোনা, ক্লাস করে প্রায় দুপুর গড়িয়ে গেল। লাস্ট ক্লাসটা না করেই তোরা বেরিয়ে এসে বোর লাগছে বলে, সাথে সাদমান আর ফারিহাও। একসাথে তিনজন হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে সাদ আর ফারিয়া একদিকে আর তোরা রিক্সা নিয়ে বাড়ির গন্তব্যে যাত্রা দিল। 20 মিনিটের মাথায় এসে নামলো রিক্সা থেকে। সকালবেলা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছে ক্লাসের নাম করে, আর এখন ভার্সিটি থেকে তাড়াতাড়ি বেরোলো বোর লাগছে বলে। কিন্তু আসল কারণটা হলো আহান। তুরা মূলত আহানের থেকে পালিয়ে বেঁচে বেড়াচ্ছে। রাতের ওই ঘটনাটা মনে পড়লে থেকেই লজ্জায় আয়নার সামনে দাঁড়াতেও তার বিব্রত বোধ হচ্ছে। কি করে পারল সে অতটা বেহায়া হতে? স্বামী নামক সুপুরুষটার এত কাছাকাছি, হাতে হাত রাখা, জড়িয়ে ধরা, ঠোঁটে, না, আর ভাবতে পারল না তোরা। লাজুক স্বভাবের নিজেকে জীবনের এই পর্যায়ে এসে এমন বেহায়া স্বরূপে দেখে তোরা নিজেই প্রচণ্ডভাবে লজ্জিত, বিহ্বলিত। কি করে যাবে সে লোকটার সামনে, যার কিনা আবেগের বশে সারাটা রাত বুকের মাঝে মিশেছিল, মনে মনে তার স্পর্শের আকাঙ্ক্ষা বারবার করেছিল? ভাবতেই তোরার চোখ মুখ খিচিয়ে আসে অস্বস্তিতে। বাড়িতে ঢুকতেই তোরা ঘরে গিয়ে গোসল সেরে নিল। জামা কাপড় পাল্টে নিচে এসে ড্রয়িং রুমে শুধু রাইমা আর মিনু ফুপিকেই পেল। চুমকি আর রবি খাতুন গেছে বাজারে কিছু কেনাকাটা করতে, আর দিদুন তার ঘরে। তোরা এসেছিস, আয় খেতে বস। সেই সকালে বেরিয়েছিস, খাওয়ার এত অনিয়ম করলে হবে বল? রাইমার ডাকে তোরা এগিয়ে গিয়ে বসলো তার পাশে। হ্যাঁ খাবো আপু, তুমি খেয়েছো? না, তোর সাথে একসাথে খাবো বলেই বসে আছি। আয় খেতে বসি, খুব খিদে পেয়েছে আমার। রাইমাকে যতই দেখে ততই বেশি ভালোবেসে ফেলে তোরা। রক্তের সম্পর্ক বাদেও যে অন্য কোনো সম্পর্কে বোন আপন লাগে তা তার জানা ছিল না। এই বাড়িতে এসে থেকেই একচ্ছত্র ছায়া হিসাবে পাশে পেয়েছে রাইমাকে। তাই রাইমা যতটা তোরাকে স্নেহ করে, তোরাও ঠিক ততটাই রাইমাকে শ্রদ্ধা আর ভালোবাসে। হাসি মুখে দুজন মিলে খেতে বসলো একসাথে। ভাবি আর ননদিনীতে তো বেশ ভাব। তা 2 দিন পরেই তো ননদিনী নিজ ঠিকানায় চলে যাবে, তখন এত খেয়াল কে রাখবে? পাশে রাখা পাত্রে মুখ থেকে পানের পিকটা ফেলে টেনে টেনে কথাগুলো বলল মিনু। মিনুর কথা শুনে তোরার মনটাও নিমিষে যেন খারাপ হয়ে গেল। আসলেই তো, রাইমার বিয়ে হয়ে গেলে তো সে চলেই যাবে, থাকবে কি করে তোরা একা একা? কে আবার আমি রাখবো? বিয়ে করেছি বলে তো আর হারিয়ে যাচ্ছি না। রোজ রোজ ফোন করে খোঁজ নেব, প্রয়োজনে 2 দিন পর পরই চলে আসব। 2 দিন পর পর কেন আপু? তুমি এই বাড়িতেই থেকে যাও, দরকার হলে ইমান ভাইয়াকেও রেখে দাও। বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে বলল তোরা। তোরার এমন বাচ্চা সুলভ কথা শুনে মিনু বলল, তার কি করে হয় রে মা, মেয়েদের তো এটাই নিয়তি। বিয়ের পর শ্বশুর বাড়িতেই তার আসল ঠিকানা, সেটা ছাড়া আর কি অন্য কোথাও থাকা যায়? এই যে তুমি এসে আসো এই বাড়িতে, তেমনি রাইমাকেও তো থাকতে হবে ওর শ্বশুর বাড়িতে। আর আমার ভাই কিন্তু কম যায় না, ও তোর খেয়াল রাখবে, আমাদের চেয়ে অনেক বেশি খেয়াল রাখবে। যেই আহান বিয়ের নামে পালাই পালাই করছে, তাই না? 2 দিন বাদে দেখ বউ বউ করে পাগল হবে। মিনুর কথার আষ্টে পৃষ্ঠে রাইমা বেশ মজা করেই বলল কথাগুলো। রাইমার কথা শুনে মিনু ফুপু গা দুলিয়ে হেসে উঠল, সাথে রাইমা নিজেও। কিন্তু ওদের দুজনের হাসি পেলেও তোরার ভীষণ লজ্জা লাগলো। ওই লোকটার কথা মনে পড়লেই তো রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উফ, কোথায় লুকাবে সে? লাজে সারা মুখ জুড়ে টকটকে হয়ে গেল। দারোয়ান দরজা খুলে দিতেই কার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে পার্ক করে বেরিয়ে এলো আহান।
হাতে ব্যাগটা ধরে আরেক হাতে টাইটা ঢিলা করতে করতে বড় বড় পা ফেলে বাড়িতে ঢুকে সোজা ঘরের দিকে গেল। সিঁড়ি বেয়ে ওঠার সময় নারী কণ্ঠের রিনি ঝিনির শব্দে খিলখিলিয়ে হাসির শব্দে পা দুটো থামিয়ে দাঁড়ালো। রাইমার ঘরের দরজাটা সামান্য ঠেলা দিতেই দেখল তোরা আর রাইমা বিছানায় আধ শোয়া হয়ে গল্প করছে। রাইমা গল্প করছে আর তোরা সেসব শুনেই একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। হাসির চমকে গোল গাল দুটো গালটা টকটক করে উঠছে। আর যেন একটু বেশি সুন্দর লাগছে তোরাকে আহানের চোখে। এক রাতের মাঝেই তোরার সৌন্দর্য যেন 2 গুণ বৃদ্ধি পেয়েছে। শুনেছিল স্বামীর ভালোবাসা পেলে নাকি মেয়েদের রূপ বেড়ে যায়। কাল রাতে আহানের ওইটুকুনি ছোঁয়াতে কি তবে তোরাকে আজ বেশি এত সুন্দর লাগছে? এসব ভাবতেই আহান নিজেই নিজেকে দুটো গালি দিল। এসব কি ভাবছে সে? দিন দিন জ্ঞান বুদ্ধি কি লোপ পাচ্ছে তার? যা নয় তাই ভেবে চলেছে। নিজের অহেতুক ভাবনাকে অগ্রাহ্য করে ঘরে এসে ঢুকলো আহান। হাতের ব্যাগটা রেখে পরনের শার্টটা খুলতেই দেখল বিছানার উপরে তার তোয়ালে আর পরার জন্য টি শার্ট আর ট্রাউজার আগে থেকে সাজিয়ে রাখা। ভ্রুযুগল সামান্য কুঞ্চিত করে হাতে তুলে বাথরুমে ঢুকলো। খানিক বাদে শাওয়ার নিয়ে বেরোতেই দেখল টেবিলের ওপরে শরবতের গ্লাস রাখা। আহান খুব স্বাভাবিকভাবেই গ্লাসটা তুলে চুমুক দিল, যেন সে আগে থেকে জানতো এটার কথা। হুট করে আহানের মনে হলো তোরা মেয়েটা তার চিন্তা ভাবনা আর ধ্যান ধারণার সাথে দৈনন্দিন কাজেও জড়িয়ে যাচ্ছে। হাতের গ্লাসটা রেখেই দুম করে বিছানায় শুয়ে পড়ল। বেশ ক্লান্ত লাগছে, একটা ঘুম দিলে ফ্রেশ লাগবে। মিনিট খানিকের মাথায় ঘুমে চোখ লেগে আসতেই গালে নরম কিছুর খোঁচা লাগলো। ঘুমের ঘোরে ব্যাপারটা পুরোপুরি বুঝতে না পারলেও বেশ ভালোভাবেই লাগছে আহানের। ঘুমের ঘোরেই পাশ ফিরে নরম জিনিসটাকে জড়িয়ে ধরে মুখ লাগালেই হাঁচু হাঁচু পরপর কয়েকবার হাসি দিয়ে ধরপড়িয়ে উঠল আহান। পাশে থেকে রুমালটা নিয়ে নাক মুখ মুছে ভালোভাবে তাকাতেই দেখল তোরার সেই বিড়ালটা আহানের বালিশের ওপরে গুটিসুটি হয়ে বসে আছে। আহান তাকাতেই চোখ মুখ জলজল করে বলল, ম্যাও। তোরা তোমার এই আপদ বিড়ালটাকে সরাও বলেই চেঁচিয়ে উঠল আহান। তোরা সবেই রাইমার ঘর থেকে বেরিয়েছিল। আহানের এভাবে আকস্মিক হুঙ্কারে হন্তদন্ত হয়ে ঘরে এসে দেখল আহান এক হাতে টিস্যুর বক্স নিয়ে দাঁড়িয়ে আরেক হাতে নাক মুছছে আর প্রায় ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে টুনির দিকে। আর তোরা টুনিকে আহানের বালিশের উপরে দেখে ছুটে গিয়ে কোলে তুলে নিল। তোমার এই আপদ বিড়ালটা আমার বালিশে এসে শুয়েছে। কত বড় সাহস হলে এমনটা করতে পারে ও? আহানের হুঙ্কার শুনে টুনি টিপ টিপ করে চেয়ে আসে ওর দিকে, যেন ভীষণ আগ্রহের কিছু দেখছে। পরিস্থিতি সামাল দিতেই তোরা টুনিকে নিয়ে ঘর থেকে বেরোতে নিলেই পেছন থেকে আহান ডেকে বলল, বেডশিট চেঞ্জ করো, তোমার এই আপদ বিড়ালটা পশমে ভরে গেছে একেবারে। ওর নাম টুনি, আপদ না। চোখ মুখ কুচকে বিড়বিড়িয়ে বলল তোরা। আহান ক্রু দৃষ্টিতে তোরার দিকে চেয়ে বলল, টুনি হোক বা টুনা আমার জন্য আপদই। শীঘ্রই এটাকে সরাও, ভুলেও যেন আমার আশেপাশে না আসে। তোরা ভুরু কুচকে ওয়ার্ড্রপ থেকে নতুন একটা বেডশিট বের করে সেটা বিছিয়ে পুরনোটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আহান গিয়ে দাঁড়িয়েছে বারান্দায়, হাতের টিস্যুটা দিয়ে অনবরত নাক মুছতে মুছতে। তোরা বেডশিটটা নিয়ে ঝুড়িতে রেখে টুনিকে নিয়ে রাইমার ঘরে বারান্দায় রেখে দিল। টেবিলে রাখা ছোট বাটিতে টুনির জন্য আনা দুধ ঢেলে ওকে খেতে দিয়ে বলল, খবরদার ওই জল্লাদ লোকটার আশেপাশেও যাবি না আর। কত বড় বজ্জাত হলে আমার ছোট বাচ্চাটাকে আপদ বলতে পারে? উনি নিজেই তো আপদ। বলেই উঠে চলে গেল। আহান তোরার যাওয়ার পানে চেয়ে হাঁ করে রইল। সে নাকি আপদ? রাইমা আর আহানের রুম পাশাপাশি হওয়ায় বারান্দাটাও একসাথেই, শুধু মাঝখানে এক হাতের ফাঁকা। তোরা না দেখলেও বারান্দায় দাঁড়িয়ে পেছন থেকে তোরার সব কথাই শুনেছে আহান। তাকে আপদ বলা? আসুক আজ ঘরে। ক্রু দৃষ্টিতে তোরার যাওয়ার দিকে চেয়ে টুনির দিকে তাকালো আহান। বিড়ালটা চটপট করে দুধ খাচ্ছিল। আহান তাকাতেই খাওয়া বন্ধ করে দিয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে ম্যাও করে উঠল।
টুনির দিকে তাকিয়েই ডিসগাস্টিং বলে আহানও ঘরে ঢুকে গেল। ভাবিজান শপিং করবেন? ভাবিজান শপিং করতে কবে যাইবেন? চুমকির প্রশ্নে তোরার ভাবনাচ্যুত হলো না, আনমনেই হু বলে উত্তর দিল। বলি, আপার তো বিয়ের শপিং করবে না? বেশ উঁচু গলায় বলা কথাতে তোরার ভাবনা ভেঙে গেল। হ্যাঁ দেখি। তোরাকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই চুমকি বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল, আপার সাথে আপনিও একটা বেনারসি নিয়েন ভাবি, একদম লাল টুকটুকে। আপনাকে যা মানাবে না, ভাইজান তো চোখই ফেরাতে পারবে না। হড়বড় করে বলে আবারও সবজি কাটায় মন দিল চুমকি। সন্ধ্যার সময়টাতে বসার ঘরে বসে আছে তোরা। রাইমা এতক্ষণ সাথেই ছিল, ফোন আসায় সে উপরে গেছে। মা রান্নাঘরে সবার জন্য সন্ধ্যার জল খাবার প্রস্তুত করছে। দিদুন মাগরিবের নামাজ পড়ে এখনো বের হয়নি। রাতের রান্নার জন্য সবজি কাটতে বসেছে চুমকি, কিন্তু তার তো আবার টিভি ছাড়া চলে না, তাই টিভির সামনেই বসেছে ঝুড়ি ভরা সবজি আর বটি নিয়ে। টিভি দেখতে দেখতেই প্রশ্নটা করছিল তোরার উদ্দেশ্যে। চুমকির কথায় তোরা সামান্য সৌজন্যমূলক হাসি দিল। কোনো ভাবনায় বুধ ছিল, নিজেই বুঝতে পারেনি। আর শাড়ি ওটা পরা তার কাম্য নয়। সেদিন যেই হাল হয়েছিল, তোরা কিছু বলবে তার আগেই পাশ থেকে মিনু ফুপু বলল, হ্যাঁ তা ঠিক বলেছিস চুমকি, মেয়ে বউদের তো শাড়িতেই মানাবে। আমি তো বলেও ছিলাম শাড়ি পরতে, আর সে শোনে কই। কিন্তু আমি শাড়ি ঠিকঠাক পরতে পারি না ফুপু আম্মা, আর পরলেও সামলাতে পারি না। মিনু হেলতে দুলতে এসে বসল তোরার পাশে, ভুরু কিঞ্চিত জড়ো করে বলল, তুমি পারো না তো কি হয়েছে? বলেছি না বাবুকে বলবে। বউ পারবে না, জামাই পারবে, ব্যাস হয়ে গেল। মিনুর কথায় তোরা লাজে বিমূঢ়তায় বিহ্বলতায় মুখে খেই হারিয়ে ফেলল। আমতা আমতা করে কিছু বলতে নিবে, তার আগেই পাশ থেকে চুমকি বলে উঠল, তা যা বলছেন ফুপি, আমি তো দেখছি বাংলা ছবিতে অপু বিশ্বাস শাড়ি পরতে পারে না বলেই শাকিব খান পরিয়ে দিল। কি রোম্যান্টিক সিন, আল্লাহ আল্লাহ! বলেই এক হাতে আঁচল দিয়ে মুখ ঢেকে ফিক ফিক করে হেসে দিল চুমকি। একে তো ফুপুর এইসব কথা, তার উপরে চুমকির এইসব অহেতুক বিব্রতকর কথায় তোরা বেশ অপ্রতিভ হয়ে পড়ল। বিহ্বল হয়ে থম ধরেই বসে রইল। মিনু ফুপু পাশ থেকে খোঁচা দিয়ে তোরার কাছে কিঞ্চিত সরে এসে বলল, কি ব্যাপার বলো তো বৌমা, আজই সকাল থেকে এই মুখটা টসটস করছে, কিছু বললে লজ্জায় বেশ ভয় পাচ্ছ, জল কি তবে গড়িয়েছে কিছু দূর? তোরার অস্বস্তিকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিল মিনুর এহেন কথায়। মুহূর্তেই এক রাশ ততষ্টতা আর ব্যগ্রতা ঘিরে ধরল তোরাকে। একে তো সে নিজের মাঝেই লজ্জায় মুছড়ে যাচ্ছে, তার উপরে ফুপুর এহেন কথায় তোরার মেদুর গালে ছেয়ে গেল রক্তিমা। ডাগর ডাগর চোখ দুটিতে স্পষ্ট লজ্জার জানান অভিব্যক্তি, একেবারেই অপ্রস্তুত। কোনো রকমে গলা ঠেলে বলল, সেরকম কিছুই না ফুপু, মানে এমনিতেই। থাক থাক, চুলগুলো আর বাতাসে পাক ধরে নাই বুঝছো, আমিও বুঝি। বলেই গা দুলিয়ে একটা হাসি দিল মিনু। চুমকি ততক্ষণে উঠে গেছে রান্নাঘরের দিকে। ছবি দেখায় ব্যস্ত থাকায় এতক্ষণে কথা সে খেয়ালই করেনি। ভাগ্যিস শোনেনি, না তো তোরা লজ্জায় মরে যেত। এই মিনু ফুপুর মুখেও আবার কিছু বাধে না। তোরার অপ্রস্তুত অবস্থা দেখে মিনু ফুপু টেনে টেনে আবারও বলল, হয় হয় কত কিছুই হয়, এত লজ্জা পেলে কি আর চলে? আমার বাবুকে কিন্তু আঁচলে আঁচলে রাখতে হবে। কিভাবে চলো যে তোমরা দুজন, দুই মেরুর মানুষের মতো, যেন দেখা সাক্ষাৎই হয় না। নতুন নতুন বিয়েতে তো বর তার বউ ছাড়া থাকতেই পারে না, আর ইনি একজন পালাই পালাই করে বেড়ায়। মিনু ফুপুর কথায় তোরার অসহায় মুখ করে তাকালো। আঁচলে আবার কি করে রাখবে? ওনার সাথে তো কথা বলতেই ভয় হয়। আর কাল রাতে ওই ঘটনার পর তো তোরার সামনেও যেতে পারছে না। এর মাঝে রুবি চা নাস্তা নিয়ে আসলো। রুবিকে দেখে মিনু আর এসব কথা বাড়ালো না। তোরাও যেন হাঁপ ছেড়ে বাঁচলো। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষে বেশ তাড়াতাড়ি চুকে গেছে আজ। কাল থেকে মেহমান আসা শুরু হবে, পরশু গায়ে হলুদ। রাইমার সে নিয়ে বেশ ব্যস্ত ইনসাফ, সবটা সামলাতে বেশ তটস্থ তিনি। টুনিকে খাবার খাইয়ে রাইমার ঘরের বারান্দায় রেখে তোরা বেশ নিজ ঘরে অর্থাৎ আহানের ঘরের দিকে হাঁটা ধরল।
বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দের দামামা চলছে। বিকেলে টুনির ওই কাণ্ডের জন্য আহানের সামনে কয়েক মুহূর্তের জন্য গেলেও তার অস্বস্তি একেবারেই কাটেনি। যাবেই বা কি করে? এখন তো লোকটার নাম শুনলেও বুকে ঝড় উঠে যাচ্ছে। আস্তে ধীরে দরজার নবটা মুছড়ে ঘরের ভেতর উকি দিল তোরা। পুরো ঘর ফাঁকা, ওয়াশরুমের ভেতর থেকে পানির ট্যাপের টুপটাপ শব্দ। এই যুগের লোকটা বাইরে আসার আগেই তোরা ফটাফট বিছানায় গিয়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ল। কোনো মতন রাতটা কাটাতে পারলেই সে বাঁচে, সকাল হতেই পালাবে, তাও মুখোমুখি হতে চায় না। ফ্রেশ হয়ে বেরোতেই আহান দেখল তোরা আপাদমস্তক চাদরে ঢেকে চিত হয়ে শুয়ে আছে, কোনো নড়াচড়া ছাড়াই। আহান ভুরু কুঁচকে একবার তাকালো। মেয়েটা তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, এটা স্পষ্ট বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া করলো না। সে নিজেও এক প্রকার তোরার সামনে না পড়লেই বাসে। উফ, কেন যেন অমনটা ঘটলো কে জানে, তা না হলে এমন অস্বস্তির পাহাড় কিছুতেই ঘিরে ধরতো না। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, তোরা চাদরের তলে চুপটি করে শুয়ে থাকলেও ঘুম মোটেও আসছে না। তার উপরে এই ভ্যাপসা গরমে চাদর মুড়িয়ে থাকা যায় নাকি? আহান লাইটটা বন্ধ করে দিয়েছে, অনেক সময় হয়ে গেছে, এতক্ষণে নিশ্চিত ঘুমিয়ে গেছে ভেবেই চাদরের ফাঁক দিয়ে চোখ বের করে দেখল আহান ওপাশ ফিরে শুয়ে। কোনো রকম সারা শব্দ নেই দেখে আহানকে ঘুমন্ত ভেবেই তুরা চাদরটা সরিয়ে দিল। আহ, এবার বেশ শান্তি লাগছে, কিন্তু তাও ঘুম আসার নাম নেই। আহান পাশেই শুয়ে একটু পর পর এপাশ ওপাশ করছে, মাঝে মধ্যে মাথায় হাত বোলাচ্ছে আর বিরক্তিতে মৃদু শব্দ করছে। কোনো না কোনো কারণে স্থির হচ্ছে না আহানের কার্যক্রম। তোরার চোখে ধরা দিতেই ও উঠে বসলো, কিছুক্ষণ অবলোকন করে নিজের ভেতরের সমস্ত বিব্রত বোধ সরিয়ে দিয়ে এগিয়ে গেল। আহান চোখ বুজেই আছে, ইতস্তভাবেই তোরা স্পর্শ করলো আহানের কপাল। জ্বর আছে কিনা বোঝার চেষ্টা করলো, না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। কিছুক্ষণ নিভৃতে কেটে যাওয়ার পর মুহূর্তেই আসলো আসল ব্যাপারটা বুঝতে পেরে তোরা হাজারো ইতস্ত বোধ নিয়েই হাতটা টেনে নিয়ে গেল আহানের চুলের দিকে। খুব সন্তর্পণে চুলগুলো টেনে দিতে লাগলো। প্রচন্ড মাথা ব্যথার দাপটে অসহ্য পীড়ন অনুভূতির মাঝে মাথায় নরম হাতের স্পর্শ পেতেই আহানের ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিত হাসির রেখা। আনমনেই ভেতরের অদ্ভুত প্রশান্তি জুড়ে গেল, প্রগাঢ় তন্দ্রাঘোর আচ্ছন্ন হলো।